নমস্কার, আমি সোমা ভট্টাচার্য আবার এসে গেছি আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝখানে। আজকের টপিক হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। তো এই যে অ্যাঞ্জিনা পেক্টোরিস এটা কিভাবে হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন যে এই যে অ্যাঞ্জিনা হয়েছে কি হয়নি, এটা ট্রিটমেন্ট কি, প্রিভেনশন কি, এই সব নিয়ে আমরা আবার এসে গেছি। আবার আমাদের ফেভারিট স্যারকে ডেকেছি। তিনি হচ্ছেন ডক্টর চিরঞ্জিত মহন্ত স্যার। স্যার, নমস্কার, আমি ডক্টর চিরঞ্জিত মহন্ত, ফিজিশিয়ান। আজকে আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস বা এটা এক ধরনের হার্টের একটা সমস্যা। তো এটা কি, কেন হচ্ছে, কি করবেন, কিভাবে প্রিভেন্ট করবেন, আর এর সাথে যে ডায়েটের যে রোল আছে, আপনার কি কি খাওয়ার দাওয়ার মধ্যে কিছু অল্টারেশন করলে এটা আপনাকে পরবর্তীকালে প্রিভেনশন করা যাবে। তার জন্য যে ডায়েটারি পার্ট আলোচনা করবে ডায়েটিশিয়ান সোমা ভট্টাচার্য, উনি একজন সার্টিফাইড ডায়েটিশিয়ান। তো এই যে অ্যাঞ্জিনা পেক্টোরিসটা এটা কেন হয়? দেখুন, আমি একটা বেসিক ব্যাপারটা থেকে শুরু করি। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সঠিকভাবে রক্ত সঞ্চালন না হলে কিন্তু সেগুলোর মধ্যে প্রবলেম তৈরি হয়। যেরকম আপনার ব্রেনের মধ্যে যদি রক্ত সঞ্চালন কম হয়, আপনার মাথা ঘুরাবে, আপনি অজ্ঞান হয়ে যাবেন। আপনার হাতে, পায়ে, কিডনি সব জায়গাতে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে সেই অঙ্গ বা প্রত্যঙ্গটা সঠিকভাবে কাজ করবে না এবং রক্ত সঞ্চালন বন্ধ হলে এটাকে পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেরকমভাবে আমাদের হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই হার্টের মধ্যেও সঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়াটা খুব জরুরি। হার্টের প্রপার ফাংশনিং এর জন্য। তো হার্টের মধ্যে রক্ত সঞ্চালন করার জন্য কিছু, কিছু সূক্ষ্ম ভেসেলস থাকে। শিরা ধমনীগুলো থাকে যেগুলোকে আমরা মায়োকার্ডিয়াল ভেসেলস বলি। এই মায়োকার্ডিয়াল ভেসেলস এর যে পুরোটা আছে সেটা যদি শুরু হয়ে আসে, ভিতর থেকে বা বাইরে থেকে যেভাবে যদি শুরু হয়ে আসে, তাহলে কিন্তু হার্টের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাবে। তখন সেই অংশের কর্মক্ষমতা কমে যাবে, যেটাকে আমরা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলি। তো এই যে কম হওয়া, এটার পিছনে কারণটা কি? মেইন কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কিরকম? আপনি মনে করুন একটা টিউব আছে। এই টিউবের ভিতর থেকে এই যে ভিতরে যে লুমেনটা আছে বা সরু যে গর্তটা আছে, সেই গর্তটা যদি ভিতর থেকে কম হয়ে আসে তখন সেই রোগটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। সেটা যেরকম যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে, হাই কোলেস্টেরল থাকে, আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হন কিংবা আপনি স্মোকিং করেন, আপনি সেডেন্টারি লাইফ যেরকম খুব অলসভাবে জীবনযাপন করছেন, আপনার ওয়েট অনেক বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? এছাড়া আপনি খুব স্ট্রেসফুল লাইফ লিড করছেন বা আপনার হার্টের কোনো সমস্যা আছে। এগুলো থেকে আপনার কিন্তু হার্টের মধ্যে রক্ত সঞ্চালন কম হয়ে আপনার এই অ্যানজিনা পেক্টোরিস রোগটা হতে পারে। অ্যাঞ্জিনা পেক্টোরিস যে হয়েছে কারো, তো এটা কিভাবে কেউ বুঝবে বা আমরা কিভাবে বুঝবো? দেখুন, ১ম এ তো আপনার একটা বুকে বাঁদিকে একটা ব্যথা হবে। বুকে বাঁদিকে মাঝখানে বুকে ব্যথা। সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে, প্রচন্ড পরিমাণে ঘাম হতে পারে, মাথা ঘোরাতে পারে, শরীর খুব খারাপ লাগতে পারে, গা হাত পা ছেড়ে দিতে পারে, হ্যাঁ? বুকের মধ্যে ধড়ফড়ানি হতে পারে। তো এই সিম্পটমস গুলো কিন্তু আপনার হবে এবং এটা যদি আপনি অবহেলা করেন, যদি এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট, যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো হতে পারে। আপনি এরকম মৃত্যুও হতে পারে। তো কি টেস্ট হতে পারে এই যে রোগটা, এর টেস্ট কি হয়? খুবই সামান্য একটা আপনি ইসিজি করে দেখুন, ইসিজি থেকে ধরা পড়তে পারে। আপনি ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন, কোন স্ট্রেস টেস্ট করতে পারেন, এনজিওগ্রাফি করতে পারেন। বিভিন্ন রকম টেস্ট আছে, সেগুলো ডাক্তারবাবুর কাছে গেলেই সেগুলো ধরা পড়বে। তো আপনাদের আশেপাশে কোনো কনসালটেন্ট থাকলে তো আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে সেখানে যাবেন, গিয়ে কনসাল্ট করবেন। তো স্যার, এর ট্রিটমেন্ট কি হতে পারে? দেখুন, হঠাৎ করে যদি আপনার রাত বিরেতে যদি হয়ে যায়, আমি সাজেস্ট করব বাড়িতে একটা সরবিট্রেট ট্যাবলেট রাখার। সরবিট্রেট ট্যাবলেটটা জিভের নিচে দিতে হয়। যদি আপনার বুকের মধ্যে অসুবিধা হচ্ছে, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, শ্বাস নিতে পারছেন না, তাহলে সেই জাতীয় ট্যাবলেট গুলো আপনি যদি জিভের তলায় দিয়ে দিন, একটা একটা টেম্পোরারি কিছুক্ষণের জন্য আপনার রিলিফ হতে পারে। সাথে, সাথে আপনাকে অ্যাম্বুলেন্সে কল করতে হবে, বাড়ির আত্মীয়স্বজনকে ফোন করতে হবে। সাথে, সাথে আপনাকে নিয়ারেস্ট যে হসপিটাল সেখানে যেতে হবে। ডক্টর আপনাকে দেখবে, ইসিজি এবং আদার্স যে টেস্ট গুলো হয় সেগুলো করবে। আর তার জন্য যা, যা প্রয়োজনীয় মেডিসিন ডক্টর আপনাকে দিয়ে দেবে এবং ব্যাপারটা একটু তাড়াতাড়ি করতে হবে। এই ব্যাপারটাকে অনেকেই আমি দেখেছি যে কি করে, সবার একটা ভ্রান্ত ধারণা আমার হয়তো গ্যাসের থেকে হচ্ছে। হ্যাঁ। একটা গ্যাসের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল, তারপরে দেখা গেল সকালে আর মানুষটাকে আমরা পেলামই না। তো অনেকেই গ্যাসের ব্যথা বলে এই ব্যাপারটাকে খুব নেগলেক্ট করেন, সেটা করবেন না। বুকের ব্যথাকে কখনোই অবহেলা করা যাবে না। এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। হার্টের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে। আবার বুঝতে পারছেন তো? এটা গুরুতর। এটাকে সঠিক সময়ে যদি আপনি জাজ না করতে পারেন, তাহলে এটা খুব বাজে জায়গায় যেতে পারে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক। অবশ্যই সবাইকে এটা ফলো করতে হবে। তো স্যার, প্রিভেনশনটা কি হতে পারে? দেখুন, এটা আমাদের লাইফস্টাইলে অনেক কিছু চেঞ্জেস করতে হবে। যেরকম আমি বললাম, ১ম এ স্মোকিং করা যাবে না। আপনার ওয়েট কন্ট্রোল এ রাখতে হবে। ওবেসিটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই অ্যানজাইনা পেপটিস। এছাড়া হাইপারটেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল
এগুলো আপনার তো লাইফস্টাইল মডিফিকেশন প্লাস ডায়েটারি। আচ্ছা, ডায়েটারি ব্যাপারটা একটু আপনি বলুন। ডায়েটারি ব্যাপারে হচ্ছে এই যে অ্যাঞ্জিনা যেটা আছে এটার জন্য খুব তেল মশলা জাতীয় খাবার আমাদের রিসেন্ট লাইফস্টাইলে প্রচুর পরিমাণে তেল মশলা খাওয়া হয়। এই রিসেন্টলি বিভিন্ন রকম ফেস্টিভ্যাল যাচ্ছে। তো এই ফেস্টিভ্যালের মধ্যে এমন কোনো মানুষ নেই যারা খুব একটু হাই সুগারি ফুড বা বিভিন্ন খুব মিষ্টি জাতীয় খাবার বা খুব নোনতা খাবার বা খুব তেল মশলা তেলে ভাজা এইগুলো খায়নি। তো এই ধরনের জিনিসগুলো খাওয়ার কিন্তু একটা অনেক বড় একটা ইস্যু কিন্তু এই অ্যাঞ্জিনা হওয়ার জন্য। আর একটা মডারেট একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। এমন নয় যে আমার কোনো রোগ নেই বলে বা আমি রোগা বলে আমাকে ডায়েট করা যাবে না। ডায়েটের একটা বড় পার্ট সেটা হচ্ছে ডায়েট কিন্তু শুধুমাত্র রোগা থেকে মোটা বা মোটা থেকে রোগা হওয়ার জন্য নয়। ডায়েট কিন্তু বিভিন্ন রকম রোগের বেসে বিভিন্ন রকম ডায়েট হয়। আর অবশ্যই একটা মডারেট লাইফস্টাইল লিড করার জন্য ডায়েট ফলো করা, ব্যালেন্স ডায়েট ফলো করাটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। কারণ আমরা দেখেছি অনেক পাতলা পেশেন্টেরও অনেক হাই কোলেস্টেরল থাকে, হ্যাঁ। অনেক হাই ব্লাড প্রেশার থাকে, তাই না? তো সেগুলোকে আমাদের মেইনটেইন করতে হবে। আচ্ছা, আপনি যদি একটু বলে দিন যে কোলেস্টেরল মেইনলি তো কোলেস্টেরল থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এই কোলেস্টেরলটা কম রাখার জন্য ডায়েটের মধ্যে কি এড করা উচিত এবং কি ডিলিট করা উচিত? অবশ্যই ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে। ফাইবার বলতে শাকসবজি, স্যালাড খেতে হবে, শসা, গাজর এগুলো বেশি করে খেতে হবে। ডায়েটারি ডেইরি প্রোডাক্ট রাখতে হবে। ডেইরি প্রোডাক্ট মিনস হচ্ছে দই রাখতে হবে। দুপুরবেলায় বা যেকোনো একটা টাইমে আপনারা দই খান। ম্যাক্সিমাম রাত্রির দিকে ডাইজেশনের পরিমাণ কমে যায়, তাই জন্য দইটা ওই টাইমে খেতে বারণ করা হয়। তো দইটা আপনি দুপুরের দিকে রাখতে পারেন। প্লাস ফ্রুটস অ্যাড করুন। প্রত্যেক দিন একটা করে ফ্রুটস খান। যে কোনো একটা ডায়েট আপনার ডিজিজ বেসে যদি কারো কোনো রকম ডায়াবেটিস না থাকে বা অন্য কোনো ডিজিজ না থাকে তাও আপনি যে কোনো ধরনের ফ্রুটস আপনি পার ডে নিতে পারেন। আর বেশি করে শাকসবজি তো অবশ্যই খেতে হবে। নুনের পরিমাণ কমাতে হবে। হাই সুগারি ফুড খাওয়া যাবে না। প্লাস অয়েলি ফুড কমাতে হবে। ঠিক। তাহলে আমরা ডায়েটের ব্যাপারটা একটু দেখে নিলাম। এর সাথে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হ্যাঁ। হবে, ওয়েটটাকে কন্ট্রোল রাখতে হবে, স্মোকিং করা যাবে না, অ্যালকোহল যতটা সম্ভব কম নিতে হবে। তো এই কিছু আমরা যদি এগুলো ফলো করি, তাহলে আমাদের কিন্তু এই হঠাৎ করে যে রাতগুলিতে বুকে ব্যথা হওয়ার যে সম্ভাবনা এবং সেখান থেকে যে ডেথ হওয়ার যে একটা প্রবাবিলিটি, সেটা অনেকটা অংশেই কমে যাবে। তাছাড়া নিয়মিত চেকআপ করা যেমন আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে আপনি সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। যাতে এগুলোর থেকে হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি না হয়ে যায়। স্যার, মেডিকেল বা সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হতে পারে এর ক্ষেত্রে? দেখুন, আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি আসেন আমাদের হেলথ কেয়ার ফেসিলিটিস এর কাছে, তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট আমরা মেডিকেলি করতে পারি। তো আর যদি দেখা যায় ব্যাপারটা অনেক বেশি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তাহলে তো সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে। সেক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি এগুলো করা যেতে পারে। তো আমি বলব যে প্রিভেনশন ইস বেটার। তো আপনাকে প্রিভেন্ট করতে গেলে যেগুলো আমি আলোচনা করলাম ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন প্লাস নিজের হেলথ এর দিকে যে সমস্ত খেয়ালগুলো রাখা উচিত সেগুলো রাখলেই যথেষ্ট। তো যাদের এখনো অব্দি হয়নি তারা চেষ্টা করবেন নিজেকে মেনটেন রাখার। যাদের এখন আপনারা লিড করছেন, যাদের এই ডিজিজ অলরেডি আপনাদের একদিনা হয়ে গেছে বা হার্টের কোনো ডিজিজ হয়ে গেছে, তারা অবশ্যই আহ, নিয়মিত করে কনসাল্ট করুন ডক্টরদের সঙ্গে, ডায়েটিশিয়ানদের সঙ্গে। আজকে এই অবধি। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টের এক একটা কমেন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই কমেন্টের বেসে আপনারাও জানেন একটা কিউএনএ সেশন হবে। প্লিজ কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। নমস্কার। আবার পরে আবার নতুন টপিক নিয়ে আসবো আমরা।